বেশি মূল্যবান। আমরা যে যা বলি না কেন, অভিজ্ঞতার চাইতে মানুষের বড় বন্ধু আর কেউ হতে পারে না। আপনাদের কাছে কি কি অভিজ্ঞতা আছে? সবই আপনাদের অভিজ্ঞতা। আপনাদের কাছে অভিজ্ঞতা আছে যে একটা ব্যারেন ল্যান্ড দুর্গাপুর বাম জমানার আগে থেকে শুরু হলো, পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট ফুলে ফলে আরো বিকশিত হলো, এবং তারপর কোনো একটা সময়তে কেন্দ্রীয় সরকার সহ যেভাবে বিভিন্ন শিল্পকেই বিযুক্ত করার একটা প্রকল্প আমাদের দেশে চলল, আমাদের রাজ্যে হলদিয়াতে দুর্গাপুরে, তা সত্ত্বেও বামফ্রন্ট সেটাকে নিয়ে আস্তে আস্তে এগোবার ব্যবস্থা করছিল। এবং এই এলাকার মানুষ হয়তো নিশ্চয়ই সহমত হবেন যে এডুকেশন হাব, হেলথ হাব, এই সমস্তগুলো করার মধ্য দিয়ে মানুষের ভবিষ্যতের কথাটাকেই সামনে রাখতে চেয়েছিল। সবাই বুঝতে পারছেন যে গত কয়েকটা বছরে, 15টা বছর হয়ে গেল, এখন সেই নগরীগুলো শুধু দুর্গাপুর না, দুর্গাপুর হতে পারে, হলদিয়া হতে পারে, বাকিগুলো তো জন্মই নিতে দিল না। কেমিক্যাল হাব, অটো হাব, সব তো জন্ম নিতেই দিল না। হয়তো কোথাও ভাবলো যে বামপন্থী ফ্রন্ট সরকার যেভাবে মানুষের স্বার্থ নিয়ে এগিয়েছে, কৃষক, সাধারণ মানুষ, বিকেন্দ্রীকরণ, আবার যদি শিল্পটাতে সাকসেসফুল হয়ে যায় তাহলে তো আরো বিপদ। ফলে বামফ্রন্টকে শিক্ষা দাও, দিতে গিয়ে পশ্চিমবাংলা মানুষের সর্বনাশ করো, এই মনোভাবে যারা চলল তারা এই রাজ্যে গত 15 বছর ধরে নতুন কিচ্ছু কিন্তু করেনি, করতে পারেনি। শুধু দুর্গাপুর না, হলদিয়াও তা। আপনারা যাতায়াত করেন, আমিও যাতায়াত করি। শিল্প বিযুক্ত একটা ব্যবস্থাপনা গড়ে তুলছে, আমি শুধু রাজ্য বলবো না, শিল্প বিযুক্ত একটা ব্যবস্থাপনা গড়ে তুলছে, যে পশ্চিমবাংলা প্রতিশ্রুতি সম্পন্নভাবে এগোতে পারত তাকে আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যে গোটা দেশের অর্থনীতি খানিকটা মানুষমুখী মনোভাবে আরো শক্তি নিয়ে এগোতে পারত, সেই গোটা দেশের অর্থনীতিকে নানান পরিকল্পনায়, মনিটাইজেশন, পাইপলাইন সহ নানাবিধ পরিকল্পনায় একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার একটা ব্যবস্থা চলছে, আমরা সবাই টের পাচ্ছি। বলে সেই জায়গায় দাঁড়িয়ে অগ্রসরমান দুর্গাপুর গত কয়েক বছরে কার্যত এমন দাঁড়িয়েছে, বেশিরভাগ মানুষ রিটায়ার্ড, পরিবারটাও পারলে প্রায় সেরকম, স্বপ্ন নিয়ে যত্ন করে বড় করেছেন ছেলেটাকে। যে ছেলেটা বড় হয়ে একটু এগোতে পেরেছে সেই ছেলেটা পশ্চিমবাংলায় থাকতে পারে না, ভিন রাজ্য। আর যারা খুব একটা এগোতে পারেনি, একটু পিছিয়ে আছে বা পিছিয়ে থেকেছে, তারা কার্যত কোনো কাজ নেই, ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে। হয় সিকিউরিটি ফিকিউরিটি 5-7 হাজার টাকার, 8-10 হাজার টাকার কাজ করো, আর না হলে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যাও। যে দুর্গাপুরবাসী, গোটা রাজ্যের মানুষ মনে করতে পারতেন যে সুন্দরভাবে এগোচ্ছে, একটা ব্যবস্থাপনা, একটা পরিকল্পনা, এবং যে পরিকল্পনার সঙ্গে আগে যা ছিল তার সঙ্গে বিশেষ করে বামফ্রন্টের আমলে জ্যোতি বোস, বুদ্ধ ভট্টাচার্য সহ সবার ডাইরেক্ট একটা ইন্টারভেনশন ছিল, প্রত্যক্ষ সংযোগ ছিল। সেখানে বাহাদুরের মতন লড়াই করেছে আমাদের স্টিলের শ্রমিকরা, ইনক্লুডিং এএসপি। আবার উল্টো দিকে প্রতারণা করার মতন করেও রাজ্যের সরকার, যারা সরকারে তখন আসেনি, তারা মিটিং চলতে চলতে অটল বিহারী বাজপেয়ী ফ্যাক্স এসে গেছে বলে ভোটের দাবি করে বসে থাকলেন। তারপর ভোটটা হলো বটে, কাজের কাজ কিছু হলো না, দিল্লির সরকার হলো, বঞ্চিত হলো, সবই হলো, কিন্তু মানুষ কিন্তু বিলাপের মধ্যে পড়ে গেলেন, সংকটের মধ্যে পড়ে গেলেন, পরিবারগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ভালো করে লেখাপড়া করো, ভিন রাজ্য। যদি কারোর মিলে যায় তাহলে ভিন রাজ্য, আর যদি না মিলে যায়, ভালো লেখাপড়া করলো, কত ছেলে আপনি দেখবেন এই দুর্গাপুরে বাবা মা স্বপ্ন নিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন নিয়ে বড় করে তুলেছে। মা পাড়ায় ঘুরে বলেছে যে আমার ছেলেটা দেখো কত সুন্দর রেজাল্ট, কি মেয়েটা ফার্স্ট ডিভিশন হাই, 12 ফার্স্ট ডিভিশন হাই, বিটেক।
কোথাও কোথাও এমটেক করে ফেললো। আরে 12, 14, 15, 16, 18, 20,000 টাকার চাকরি জোটানোটা কঠিন। আর এখন বলছে না যে ছেলে আমার দারুণ বড় বিটেক হয়েছে, কে আর এমটেক হয়েছে আর বলতে পারছে না। স্বপ্নটা কোথাও যেন এটা অবরুদ্ধ হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তলাকার অংশের মানুষ যদি ভিন রাজ্যে থাকে, যদি এখানে থাকে কোনো কাজ নেই, যন্ত্রণা, যদি ভিন রাজ্যে থাকে, বাবা মার স্বপ্ন চলে গেল, ছেলে মেয়ে বড় হবে, বড় সংসার করবে, তাদের সবাইকে সঙ্গে নিয়ে সংসারে বয়স্ক মা বাবা আস্তে আস্তে ঠাকুরদা ঠাকুরমা হবে। কোথায়? এখন স্ত্রী পুত্র পরিজন ব্যতি রেখে ছেলে বাইরে অথবা পরিযায়ী শ্রমিক, বাবা মা যদি ছেলে একবার সপ্তাহে হ্যালো করে ফোন করে তাতেই যেন কোথাও জীবনটা ধন্য হয়ে যায়। এটা আমাদের মানুষের ভরসা না, আমাদের মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া। শুধুমাত্র দুর্গাপুরের শহরটা না, গোটা পশ্চিম বাংলা আরবান সেন্টারগুলো আস্তে আস্তে বৃদ্ধাবাসে পরিণত হচ্ছে। রুরাল সেন্টারগুলো কাজকর্ম নেই, একটা অস্বস্তির আবহে পড়ে যাচ্ছে। এবং সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনি এটা দেখতেই পাচ্ছেন, আপনার অভিজ্ঞতার মধ্যে আছে যে সরকার যারা পরিচালনা করছে তারা মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, গণতন্ত্রের বোধের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। কি হবে আমাদের ভবিষ্যৎ সেটা নিয়ে কোনো আলাপ আলোচনা নেই। শুধু একটা লুঠের রাজত্ব, শুধু একটা লুঠের রাজত্ব। যখন মুখ্যমন্ত্রী গিয়ে বলেন নির্বাচনের সময় 3 বছর জেল খেটে আসা খাদ্যমন্ত্রী, সবাই জানেন, নিজেরাও জানেন, বরং তৃণমূলের লোকেরা পারলে নিজেদের মধ্যে এই কথাটা বলতো যে জেল খাটতে হয়েছে কেন, কারণ ওই যা লুট করেছে সেই টাকাটা ঠিক মতো করে কালীঘাটে পৌঁছে দেয়নি, তাই ওকে বিপদে পড়তে হয়েছে, জেল খাটতে হয়েছে। এটাই বাস্তবের চেহারা পশ্চিমবাংলায়। ভোটের সময় মুখ্যমন্ত্রী গিয়ে বললেন আমার সরকারের চাইতে ভালো মন্ত্রী নেই, বেস্ট মন্ত্রী। লুঠেরাদের নেতাগিরি করা, মাতব্বরি করা, তার মাথায় থাকা, এটা গোটা পশ্চিমবাংলাকে ধ্বংসের মনোভাব, রাজনীতি এবং মূল্যবোধের জায়গাতে, মানে আমাদের মূল্যবোধহীনতার জায়গাতে পশ্চিমবাংলাকে নিয়ে যাচ্ছে। আমার আপনার সবার অভিজ্ঞতার মধ্যেই তা আছে। আমার আপনার সবার অভিজ্ঞতার মধ্যে আছে যেখানে প্রত্যেক 5 বছর পর পর বিধানসভা লোকসভা নির্বাচনের বাইরেও প্রত্যেক 5 বছর পর পর মানুষ পঞ্চায়েতের ভোট দিতেন, মিউনিসিপ্যালিটির ভোট দিতেন। সরকার বামফ্রন্টের, হয়তো এমএলএ এমপি বেশিরভাগ সময় বামফ্রন্টের, কিন্তু মিউনিসিপ্যালিটির নির্বাচনে যে কোনো ওয়ার্ডে বাম বিরোধী লোক জিততে পারে। পঞ্চায়েতে একটা পঞ্চায়েত বাম বিরোধীরা জিততে পারে, এবং জিততে পারে শুধু তাই না, 16 জন মিউনিসিপ্যালিটির কমিশনার, আমি জায়গা জেনে বলছি, 8 জন বাম 8 জন কংগ্রেস, টসে জিতে গেল কংগ্রেস। 5 বছর সে মিউনিসিপ্যালিটি টিকে থেকেছে, কোনোদিন কেউ কখনো ডিস্টার্ব করে না। গণতন্ত্র, মানুষ ভোট করেছে আমাদের পক্ষে, ফাইন, মানুষ ভোট করেছে আমাদের পক্ষে না, চলবে, অসুবিধা কি আছে? আপনি দেখছেন সেই গণতান্ত্রিক মূল্যবোধের ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে। সম্ভবত 17 সালে এখানকার মিউনিসিপ্যালিটি ভোট গোটা কলকাতা শিহরিত হয়েছিল। তারপর গোটা কলকাতা 18 সালে একই জিনিস দেখেছে পঞ্চায়েত। 17 নির্বাচনটাই সম্ভবত বড় আকারের কোন একটা নির্বাচন, যেখানে তৃণমূলের এমএলএ সহ বাকিদের নেতৃত্বে, এখানকার এমএলএ তো সম্ভবত তখন সন্তোষ দেব রায় 16 নির্বাচনে, জিতেন তেওয়ারি মার্কা তৃণমূলের নেতা, অধুনা বিলুপ্ত হয়ে বিজেপির নেতা হওয়া জিতেন তেওয়ারি সহ বাকি সবাই দলবদ্ধভাবে বাইরের লোক। ভোটার উড়িয়ে দাও, কে ভোটার, তোমার ভোট দিতে হবে না, আমার দখলে থাকবে। গুলি বন্দুক বোমা সহ গোটা দুর্গাপুরের মানুষ কোনোদিন কখনো সেই অভিজ্ঞতা হয়নি গত কয়েক বছরে যে অভিজ্ঞতাটা আমাদের হয়েছে। অভিজ্ঞতা মানুষের সবচেয়ে বড় বন্ধু, তার চাইতে বড় কেউ হয় না। এই নির্বাচনটা সীমান্ত চ্যাটার্জির নির্বাচন না, সীমান্ত চ্যাটার্জি প্রার্থী, অতএব তার হয়ে আমরা সবাই খাটবো। সীমান্ত নির্বাচনে আমরা কর্মী, নিশ্চয়ই আপনারা আমার চাইতে কেউ কম বুঝবেন না,
এই নির্বাচনটা সীমান্ত চ্যাটার্জির নির্বাচন না, সীমান্ত চ্যাটার্জি একা প্রার্থী না, স্টিলের আন্দোলনের অভিজ্ঞতা সম্পন্ন আমাদের বন্ধু সদৃশ সীমান্ত চ্যাটার্জি প্রার্থী। মানে আমি, আপনি, আমরা সবাই প্রার্থী। আমাদের ভোট, আমাদের প্রজন্ম বাঁচাবার ভোট, আমাদের বাংলাকে বাঁচাবার ভোট, সেই ভোটে আমাদের সবার হয়ে সীমান্ত চ্যাটার্জি। এই মনোভাবের তো কোনো বিকল্প নেই, লড়াইটা তো আমাদের। অনেক কথা বাড়াবো না। কেউ কখনো কোনোদিন এই দাবি করেনি যে দুর্গাপুর শহরের প্রস্তাবনাটা জ্যোতি বসুন না, তখনকার সরকার, মুখ্যমন্ত্রী, তার প্রস্তাবনা। যেমন সল্টলেক, অনেক প্রস্তাবনা পরের সরকারে। এই হাল আমলে গত কয়েক বছরে কোনো নতুন প্রস্তাবনা নেই। বাকি যা প্রস্তাবনাই, সল্টলেক হোক, দুর্গাপুর হোক, এরকম কয়েকটা ছাড়া, কল্যাণী ছাড়া, বাকি সবই পরিকল্পনা হতো বামফ্রন্টের। কিন্তু বুঝে দেখবেন ডেমোক্রেসি মানে কি। এই মুহূর্তে কলকাতার, পশ্চিমবাংলার সবচেয়ে ভাইব্রেন্ট শহরগুলোর মধ্যে আমাদের সবার চেনা নিউ টাউন, রাজারহাট। রাজারহাট মানে আইটি হাব। আমাদের ছেলে মেয়েদের কর্মসংস্থানের একটা ভবিষ্যৎ জায়গা। তার মতন করে নানান ব্যবস্থা বন্দোবস্ত সরকার বামফ্রন্ট করে গেল। যতটা করতে পেরেছিল পারলো, যেটা বাকি থেকে গেছে এ সরকার এসে বরবাদ করে দিয়েছে। 15 বছর আমরা পিছিয়ে গেছি, মানে আসলে 20 বছর 25 বছর আমাদের পিছিয়ে দিয়েছে। ঠিক তেমন করেই রাজারহাটের মতন অতটা ভাইব্রেন্ট না হলেও সল্টলেক একটা পুরনো শহর। যখন সেই শহরটা তৈরি হচ্ছে, শুরু হচ্ছে, তখন মুখ্যমন্ত্রীর নাম বিধান রায়, বিরোধী দলনেতার নাম জ্যোতি বসু। আর গোটা শহরটা, যেমন দুর্গাপুরের নতুন নতুন অনেক প্রকল্প, তখন বামফ্রন্ট জ্যোতি বোস কিংবা বুদ্ধ ভট্টাচার্য। ঠিক তেমন করেই বিধাননগরের, মানে সল্টলেকের পরের প্রকল্পগুলো আস্তে আস্তে গড়ে তোলা, একটা শহরের জায়গায় নিয়ে আসা, একটা মিউনিসিপ্যালিটির জায়গায় নিয়ে আসা, পরে একটা কর্পোরেশনের মনোভাব নেওয়া, বামফ্রন্ট। কিন্তু ডেমোক্রেসি একেই বলে। যে শহরটার নাম ছিল সল্টলেক, যে শহরটার প্রবর্তনের শুরুতে ছিলেন বিধান রায় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা জ্যোতি বসু, মূলক বন্দোবস্ত বলে যদি আমরা ধরে নিই, বিধান রায়ের মৃত্যুর পর, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হওয়ার পর ক্যাবিনেটে ডিসিশন করে বললেন সল্টলেক শহরটার নাম হবে বিধাননগর। বিধান রায়ের নামে ডেমোক্রেসির সেন্স, মূল্যবোধ একে বলে। আর এই আমাদের আমরা দেখেছি জ্যোতি বসু নগর নামটা, যার সাথে পাশে মমতা ব্যানার্জি সরকার নেই, নামটা কেটে দিয়ে বাতিল করার চেষ্টা করা হয়েছে। আমাদের অভিজ্ঞতা, গণতন্ত্র, বোধ, বোঝাপড়া, মূল্যবোধ, নৈতিকতা, ভবিষ্যৎ প্রজন্ম, একটা ভাবনা, এগুলো সব ধ্বংস করা হচ্ছে। ফলে দুর্গাপুরের মিউনিসিপ্যালিটি ইলেকশনকে আপনি আইসোলেশনে দেখেন, বেঠিক হয়ে গেল। ঠিক তারপর 2018, তারপর করতে করতে যেমন যেমন চললো এসআইআর। বোধ করি আমাদের সমস্ত এলাকায় এসআইআর এ বাদ যাওয়ার নাম কম। কিন্তু ভাবতে পারছেন, দিল্লিতে বিজেপি, পশ্চিমবাংলায় তৃণমূল, আরএসএস এর পরিকল্পনা, তার মতন করে চলা। অনেক অনেক গিয়ে লাভ নেই। ন্যাশনালিটি, নাগরিকত্ব আইন সংশোধন করে দিল, বদল করে দিল, যার মুদ্রা মানে হচ্ছে আসাম ডিটেনশন সেক্টর। তুমি নাগরিক কি নাগরিক না, তার জন্য নানান রকমের ছানবিন, বাপ ঠাকুরদার কাগজ। আমি বিধানসভায় বলেছিলাম, আমি সুজান চক্রবর্তী, আমার জন্মের কোনো কাগজ আমার কাছে নেই। যখন জন্মেছি গ্রামে থাকি, আমার বয়স কত, গ্রাম। স্কুলে যখন ভর্তি করবার জন্য নিয়ে গেছে, দাদা দিদি কেউ না কেউ নিয়ে গেছে, হেডমাস্টার যে নাম বসিয়ে দিয়েছেন ওইটা হচ্ছে আমার জন্মের তারিখ। ওটা সত্য কিনা আমিও জানি না, ওটা সত্য কিনা আপনিও জানেন না। এরকমটাই ছিল আমাদের রাজ্যে। আমি বলেছিলাম, মুখ্যমন্ত্রী কোনো উত্তর দেননি, বলুন কার জন্মের সার্টিফিকেট অরিজিনাল, কেউ হাত তোলেন। বাপ ঠাকুরদার জন্মের কাগজ খুঁজে বার করে আমাদের নাগরিকত্ব চিহ্নিত হবে, নচেত ডিটেনশন ক্যাম্প। আসামের মতন বছরের পর বছর যন্ত্রণা।
নো ল্যান্ডসম্যান। আসামের এক সাংবাদিক একটা বই লিখেছেন, হট কেকের মতন বইটা। তার ঠাকুরমা, তার ঠাকুরদা, তাদের সমস্ত গল্প টল্প দিয়ে লিখেছেন যে কিভাবে একটা অবর্ণনীয় যন্ত্রণার মধ্যে বাংলাভাষী মানুষকে ছিন্ন ভিন্ন করার ব্যবস্থা হচ্ছে। এটা তো উত্তরপ্রদেশের প্রবলেম না, এটা তো গুজরাটের প্রবলেম না, বাংলাটা ভাগ হয়েছিল। যদিও তখন স্বাধীনতার আগে সমস্ত দেশের নেতারা কথা দিয়েছিলেন, একমাত্র কমিউনিস্টরা বলেছিল এইভাবে বাংলাকে ভাগ করা যায় না, এটা ছিন্ন ভিন্ন করা হচ্ছে, বাঙালি জাতির অস্তিত্ব বিলুপ্ত হইবে। ওপারে থাকবে পাটের চাষ, এপারে থাকবে চটের কল, দুটাই 12টা বেরিয়ে যাবে। এটা হয় না, কিন্তু কে শুনবে কার কথা? গোটা ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ বাংলায়, গোটা ভারতবর্ষের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলায়, স্বাধীনতার অনেক আগেকার। গোটা ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি বাংলায়। ভারতবর্ষ কেন, গোটা এশিয়ার প্রথম সায়েন্স টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট, কাল্টিভেশন অফ সায়েন্স বাংলায়। ইনহেরেন্ট স্ট্রেংথ অফ বেঙ্গল, ভাগ করে দাও। তৎকালীন সময়ে শ্যামাপ্রসাদ মুখার্জিরা যখন লাফাচ্ছে, না না বাংলাকে ভাগ করতে হবে, ইউ জওহরলাল, ইউ ডিভাইডেড ইন্ডিয়া, আই শ্যামাপ্রসাদ, আই ডিভাইডেড বেঙ্গল, গর্ব করছেন। একবারও পিছন ফিরে দেখলেন না যে রবীন্দ্রনাথ ঠাকুর গর্ব করতেন বাংলা ভাগকে ঠেকাতে পেরেছেন বলে। কি দুর্ভাগ্য আমাদের, রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বাংলাকে ভাগ ঠেকাতে পেরেছেন বলে গর্ববোধ করেন, সেই বাংলাতেই শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাকে ভাগ করতে পেরে গর্ববোধ করছেন। বাংলার সমাজ জীবনের কুলাঙ্গার। যে অর্থনীতির বুনিয়াদ আমাদের ছিল, সেই অর্থনীতির বুনিয়াদকে তছনছ করে দেওয়া হয়েছে। তারপর শুধু সেখানে না, তার ভাষা, তার সংস্কৃতি, তার পরিচয়, তার নাগরিকত্ব। বামেরা কমে গেল, তৃণমূল, বিজেপি সেই নাগরিকত্ব আইনের পক্ষে ভোট দিল। 19 সাল মনে থাকবে আপনাদের, তৃণমূলের 22 জন এমপি, তার 10 জন এমপি ভোট দেওয়ার জন্য গেলেন না, বিজেপিকে মেসেজ দিয়ে দিলেন আমরা আছি তোমাদের সঙ্গে। অর্ধেক এরকম ভাবে তো অর্ধেক ওরকম ভাবে, এখনো তাই। ওইখানে থেমে থাকেনি। গতবারের ভোটটা হলো চোখ রাঙিয়ে নাগরিকত্ব কেটে নেব, নাগরিকত্ব কেটে নেবার চোখ রাঙানো। ওটা বিজেপির আরএসএস এর প্রকল্প হলো, তৃণমূল তার সঙ্গে আছে। এবার এসআইআর। আমার আপনার কার ভোট গেল থাকলো, তার চেয়ে অনেক বড় কথা হচ্ছে আমাদের বাংলার বহু মানুষ যারা বছরের পর বছর ভোট দিয়েছেন। আমি এই মিটিংটার আগে গেছিলাম গোপালপুরে, এই দুর্গাপুর পূর্বের মধ্যে। আমাকে একজন বললেন যে আমাদের বাড়ির বাবা মা আমাদের সব ভোট আছে, আমার ভাই এবং আরেকজন বোধহয় ভাইপো, তাদের দুজনে ভোট নেই, ওরা 26 বছর ধরে ভোট দেয়। ডি ভোটার আসামের। তারপর ট্রাইব্যুনাল দৌড় করানো, এসআইআর। তখন বুদ্ধবাচ্চার মুখ্যমন্ত্রী, 2002 সালে এসআইআর হয়েছিল। দিল্লিতে প্রধানমন্ত্রীর নাম ক্যান্ডিডেট আসলে বলে দেব, কোন যোগ্য জেনুইন ভোটারের নাম খারিজ করতে কোনোদিন পারেনি। ওটার জন্য দম লাগে পশ্চিমবাংলা। তখন বামফ্রন্ট, বুদ্ধদেব ভট্টাচার্য। আর এবার সরকার বদলে গেছে বলে সব নাম বাদ। মুখ্যমন্ত্রী বললেন আমি 32 লক্ষ ভোটার বাঁচিয়ে দিয়েছি। আমি বলছি ভুল। 7 লক্ষের মধ্যে 32 লক্ষ বাঁচিয়ে দিয়েছেন মানে আপনি তো স্বীকার করছেন যে 28 লক্ষ নাম বাদ দিয়েছেন। ওরা 24-এ ভোট দিয়েছে, 19-এ ভোট দিয়েছে, 16-তে ভোট দিয়েছে, হয়তো তৃণমূলকে দিয়েছে, হয়তো বিজেপিকে দিয়েছে, অন্তত বেশি দিয়েছে। তাদের আপনি বাদ দিয়ে দিলেন। 60 লাখের মধ্যে 27 লাখ বাদ। যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি সশরীরে হাজির হননি, ততক্ষণ পর্যন্ত 90 লক্ষে বাদ গিয়েছিল মাত্র 5 লক্ষ। ওটাও বেঠে, কিন্তু 90 লক্ষে 5 লক্ষ। আর এই যে যখন উনি বলতে শুরু করলেন যে আমি দারুণ জিতে গেছি, দারুণ জিতে গেছি, 60 লক্ষের মধ্যে বাদ গেছে 27 লক্ষ। সিম্পল অ্যারিথমেটিক। তাতে বোঝা যায় যে মুখ্যমন্ত্রী তার বদান্যতায় আমাদের মানুষের নাম কাটা গেছে। তাহলে বাংলার মানুষ, বাংলা ভাষী মানুষ
তাকে একবার ভয় দেখাবো এনআরসি বলে, একবার তার নাম কেটে দিয়ে ডিভোটার করার মতন করে, আসামের মতন করে বিপর্যস্ত করব। তারপরে ট্রাইব্যুনালের হ্যাপা লোককে সামলাতে হবে, গরিব মানুষ কি করে সামলাবে কে জানে। কিচ্ছু এসে গেল, গণতন্ত্রের প্রতি বোধ নেই, এবং গণতন্ত্রের প্রতি বোধ না থাকলে যা হয় সেটাই হচ্ছে। পশ্চিমবাংলার যুবক ভিন রাজ্যে গেলে অটো উঠে যদি কখনো বলতেন যে জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে আমি বাংলার মানুষ, হয়তো অনেকের অভিজ্ঞতা আছে, ড্রাইভার নেমে এসে স্যালুট থেকে বলতো ও বাংলা দারুণ, ওটাই তো আমাদের ভবিষ্যৎ। সেই বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে, তাকে পিটিয়ে থানায় তুলে নিয়ে ভিন দেশে পাঠিয়ে দিয়ে তাকে বিপর্যস্ত করা হয়। এই অসভ্যতা, এই অসম্মান বাংলার মানুষের কেন? তৃণমূলের রাজত্বে কাজ ছেড়ে চলে যাও, এখানে কাজ নেই ভিন রাজ্যে, তৃণমূলের অপদার্থতা, আর বিজেপির রাজত্বে সেই মানুষগুলো গঞ্জনার শিকার হবে। এটা হতে পারে না। মানুষ বুঝে গেছে। তৃণমূলের বডি ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতে পারবেন, হয়তো বিজেপির বডি ল্যাঙ্গুয়েজও বুঝতে পারছেন। একেবারে মাস্তানির ঢং, একেবারে মাস্তানির ঢং। আরে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তৃতা দিচ্ছে, তারপরে ঠ্যাং ধরে উল্টো করে মাথা নিচু করে জাগানোর ব্যবস্থা করে দেবো, কে বলছে? আইন রক্ষা করার দায়িত্ব যে সরকারের, তার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যার মূল দায়িত্ব, তিনি আইনের রক্ষক নন, তিনি আইনের শাসন চান না, তিনি মাস্তানি ভাষায় কথা বলছেন। পশ্চিমবাংলার মানুষকে চোখ রাঙাচ্ছেন, সুযোগ করে দিয়েছে তৃণমূল, চোখ রাঙাচ্ছে বিজেপি, একেবারে সমান, পারলে বেশি অপরাধী। বাংলার মানুষ বুঝতে পারছে, হয়তো মিটিংয়ে কখনো কখনো যাচ্ছে, কিন্তু মিটিং ফিকে। বিজেপির মিটিং আপনি দেখবেন, ওই প্রধানমন্ত্রী যখন আসবে সারা জেলার লোক এক জায়গাতে আসবে, আলাদা কথা। আদারওয়াইজ মানুষ বুঝে গেছে যে বাম ফ্রন্ট তারা যেভাবে এগোচ্ছিল, তৃণমূল একটা যা হলো হলো, তৃণমূলকে ঠেকাতে গিয়ে বিজেপি পরিত্রাণ হচ্ছে না। আমাদের পরিত্রাণ চাই বিজেপি তৃণমূল দুয়ের কাছ থেকে। এই মনোভাবে পশ্চিমবাংলার মানুষ যখন চলছেন, এই নির্বাচন আমার কাছে অ্যাসিড টেস্ট, আপনার কাছে অ্যাসিড টেস্ট। আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ, আমার বাংলার প্রজন্মকে রক্ষা করা, আমার বাংলার ভবিষ্যৎকে রক্ষা করা, বাংলাকে বাঁচানো, সেই মনোভাবে এই নির্বাচন, সেই মনোভাবে এই নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা কি করব? আমার আগের বক্তা বলছিলেন, আপনারা শুনেছেন, নির্দিষ্ট ইস্তেহারের যা বলা থাকে সে কোনোদিন আমরা বেফালতু কথা বলিনি, কখনো না। স্কুলের শিক্ষা, দুর্নীতিমুক্ত ব্যবস্থা, গ্রামের রাস্তাঘাট, শহর গড়ে তোলা, গোটা পশ্চিমবাংলা গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, যা আমরা ইস্তেহারে বলেছিলাম আমরা সেই অনুযায়ী কাজ করেছি। আপনি লিখে রাখুন, ইস্তেহারে আমরা যা বলেছি, 50 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। হ্যাঁ, 2 বছর 3 বছর সময় লাগতে পারে। পরিযায়ী শ্রমিক তাকে বাংলায় ফেরত দিয়ে আসবো, মজুরি বাড়াবো, বাবা মা স্ত্রী পুত্র তার কাছে আমরা পরিযায়ী শ্রমিককে পৌঁছে দেবো। এটা হচ্ছে আমাদের কাছে চ্যালেঞ্জ। আমরা তা করবো, আমরা তা করবো। পরিবার পিছু অন্তত একটা করে স্থায়ী চাকরি, পরিবার পিছু একটা করে স্থায়ী চাকরি। না, ভাতা কোনোদিন বন্ধ হয় না, ভাতা কোনোদিন বন্ধ হবে না, কিন্তু আমাদের সময় ছিল বেকার ভাতা, কাজ অথবা কাজের সাপেক্ষে বেকার ভাতা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কাজ ভিত্তিক। এখন তা না, তোমাদের কাজ ফাজ কিচ্ছু দেবে না ভাই। যুবসাথী কেন? ভোট এসে গেছে। 15 বছরে মনে পড়েনি তো, বাজেটে হঠাৎ মনে পড়লো কেন? ভোট এসে গেছে। ভোট এসে গেছে বলে বাজেটে মনে পড়লো আগস্ট মাস থেকে দেব। কেউ একটা কানে কানে বললো, দিদি আগস্ট মাস না, তৃণমূলের তো সরকার টেকার কোনো চান্স আছে বলে মনে হচ্ছে না, ত্রিশঙ্কু হবে, তৃণমূল জিততে পারবে না, একা একা তৃণমূল জিতবে না। যদি কেউ ভেবে থাকে যে বিজেপি তারা সরকার করবে, তারা জিতবে না, ত্রিশঙ্কু হবে, তুমি সরকার করতে পারবে না। অমনি আপনি সে বললো না না, এপ্রিল মাস থেকে চালু করবে। এবার আবার কেউ আগে কানে এসে বললো, এপ্রিল মাস কি করে চালু করবেন? মার্চ মাসে তো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। আবার পরের দিন মাইকে গিয়ে বললেন, আমি মার্চ মাস থেকে চালু করব। ভোট, ভোট বলে ভান্ডার, ভোট বলে সাথী, ভোট বলে ভোট ঘোষণার ঠিক 1.5 ঘন্টা আগে পুরোহিত ভাতা, মুয়াজ্জেম ভাতা, জানে না হচ্ছে সব। মানুষের কোনো মূল্য নেই।
আমরা বেকার ভাতা, কাজ এবং কাজের সাপেক্ষে বেকার ভাতা, হ্যাঁ তার ব্যবস্থা আমরা করেছি। আমি এখনো বলছি, দিল্লি সরকারকে একবার না একাধিকবার আমরা বলেছি, যাদের ট্যাক্সের আওতার তলায় একটু গরিব মানুষ, বিশেষ করে কোভিডের সময় আমরা নির্দিষ্টভাবে বলেছিলাম পরিবারকে টাকা দেওয়াটা এই কারণে নয় যে সে একটা ওই তৃণমূলের ভাষায় গুটকা কেনার পয়সা পাবে, সেই জন্য নয়, তলা থেকে অর্থনীতিকে শক্তিশালী করা। অতএব পাম্প ইন করো, তলার অর্থনীতিতে যারা আছে তাদের পরিবার পিছু 7,500 টাকা করে মাসিক দেবার বন্দোবস্ত করো, পরিবার পিছু একজন করে কাজের সংস্থান করো, 50 লক্ষ নতুন কাজের ব্যবস্থা করো, বাংলাতে করতে হবে। তার ভিত্তিতে অর্থনীতি, তার ভিত্তিতে বাজার, তার ভিত্তিতে আমাদের যুবক ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ। এই স্বপ্ন রচনার মনোভাবে কোনো বিকল্প আমাদের কাছে নেই, নিশ্চিত সেই ভরসা আপনারা রাখবেন। আমি যে কথা বলে আমার কথা শেষ করব, লিখে রাখুন, এই নির্বাচন তৃণমূল জিততে পারবে না, একা একা তৃণমূল জিততে পারবে না। এই নির্বাচন যদি কেউ মনে করে থাকেন যে বিজেপি তৃণমূলকে শায়েস্তা করবে, না, পশ্চিমবাংলার মানুষ কখনো কোনোদিন সেটা করেনি। আর নানান অঙ্ক টঙ্ক তার মধ্যে আমি যাচ্ছি না, যে কেউ খেয়াল করলে বুঝবেন বিজেপির জেতার কোনো চান্স নেই। এই নির্বাচনে আপনি দূরে বসে আছেন, আপনি তৃণমূল হতে পারেন, বিজেপি হতে পারেন, কোনো দল না করতে পারেন, আপনি পারলে লিখে রাখুন, এই নির্বাচনে বামপন্থীরা নির্ণায়ক ভূমিকা পালন করবে, তার কোনো বিকল্প নেই। আমাদের কাজ কি? আমাদের কাজ তৃণমূলের ওপর মানুষ খেপে আছে, বুঝে গেছে লুটেরার দল, চোর তাড়াতে ডাকাত আনবেন না। বনের বাঘ ভালো নাকি জলের কুমির ভালো, এ প্রশ্নের যেমন কোনো উত্তর হয় না, এ প্রশ্নের কোনো উত্তর হয় না। এই দুইয়ের মধ্যে কেউ ভালো হতে পারে না। যারা কানে কানে এসে বলছে যে দেখো ভাই ভোট ভেঙো না, বিজেপিকে ভোট দিলে তৃণমূল হেরে যাবে, ভুল, অঙ্কটাই ভুল। 2016 যেবার সন্তোষ দেব রায় জিতেছিলেন, ঘন্টা ঘন্টা আমিও সেবার জিতেছিলাম, একসাথে উনি ছিলেন, বয়স্ক মানুষ। আমার ধারণা সন্তোষ দা আজকে আসতে পারেননি, কেউ একজন মারা গেছেন বলে। সেই নির্বাচনে খেয়াল করে দেখুন, পশ্চিমবাংলায় তৃণমূল ভোট পেয়েছিল 45%, বামপন্থীরা পেয়েছিল 39%, ফারাক 6। বিজেপির ভোট ছিল 1 থেকে 1.5%। 14 সালে বিজেপি গভর্নমেন্ট হয়েছে, পারেনি কিছু করতে। বিজেপিকে ভোট দিয়ে দেখাই একটা কি হয়, 10% ভোট বিজেপিকে দিয়ে ভোট কেটে নেওয়া হয়েছে বলে ভোট কাটুয়ার মতন করে বিজেপি তৃণমূলকে জিততে সাহায্য করেছে। তাহলে 2016 সালে তৃণমূলের সরকারটা চলে যায়, এ দায় বিজেপিকে দিতে হবে। আপনি পরেও দেখুন 19 সাল লোকসভা নির্বাচন, তারপরে 24 সাল লোকসভা নির্বাচন, বিজেপির ভোট বাড়ল, তৃণমূলের আসন বাড়ল, 22টা তৃণমূল হয়ে গেল 29, 18 না কত কি একটা কি হয়ে গেল বোধহয় 12। বিজেপিকে ভোট দিলে তৃণমূল জেতে। বিজেপি কখনো তৃণমূলকে হারাবার মতন জায়গায় নেই, এবং সে হারাবার মতন টেম্পারামেন্ট নেই। আরএসএস তার গোডাউন, এক ঘরে তৃণমূল, তার এক ঘরে বিজেপি, সবাই জানেন। তৃণমূলের 1 নম্বর নেতা মমতা হলে 2 নম্বর নেতা শুভেন্দু অধিকারী। এখন নাকি তৃণমূলের 1 নম্বর নেতা মমতা ব্যানার্জি, 2 নম্বর নেতা নাকি বিজেপির 1 নম্বর নেতা নাকি শুভেন্দু অধিকারী। এসব গল্প কথা শুনে লাভ কি? একই বলে, আমি গরু শব্দটা নাই বললাম, একই বলে। বিজেপিকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না, জিতবে না। বামের পুরনো ভোট এক যদি করতে আমরা পারি, গরিব মানুষ তার অভিজ্ঞতায়, আমাদের রিটায়ার্ড মানুষ তাদের বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি, লেখাপড়া করা যুবক, তারা বুঝে গেছে তৃণমূলের দ্বারা হবে না, গোটা দেশ থেকে তারা বুঝে গেছে বিজেপির দ্বারা হবে না। এই সমস্ত ভোট এক জায়গায় করতে পারা মানে বামেরা
নির্ণায়ক শুধু না, আসনের পর আসন জিতবে, শূন্যের কেউ কাটবে কিনা আমি ওই আলোচনায় নেই, ডজন ডজন আসন জিতবে। আপনি অপেক্ষায় থাকুন, যখন বিকাশ ভট্টাচার্য জিতবে, যখন মীনাক্ষী জিতবে, যখন কলতান জিতবে, যখন দীপশিতা জিতবে, যখন জামিররা জিতবে, তখন সেই তালিকার মধ্যে সীমান্ত চ্যাটার্জিকে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। ঠিক সেই মনোভাব থেকে আপনারা চলবেন, চলতে পারবেন। দুর্গাপুরবাসীর উপরে সেই ভরসা রাখতে আমাদের কোনো অস্বস্তি নেই। সেই ভরসা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি।